এই যে হাদিকে যে আক্রমণ করলো, তার যে এখন প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম দাউদ, খেয়াল করেন, তাকে 7 নভেম্বর আদাবর এলাকা থেকে গ্রেপ্তার করেছিল র্যাব। ফুয়াদ ভাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। তখন তার কাছ থেকে 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগজিন, 5টি গুলি, 3টি মুঠোফোন, 5,000 টাকা উদ্ধার করা হয়েছিল। এই মামলায় গত 16 ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে সে জামিন পায়। খুব ইন্টারেস্টিং। জামিনের সময়সীমা বাড়াতে 12 আগস্ট আবারও আবেদন করে। 3 মাস 8 দিনে সে জামিন পেয়েছিল। সো এই যে আপনার ফয়সাল করিম দাউদ খান, যার কথা বলা হচ্ছে, সে আইডেন্টিফাইড, তাকে চেনা যাচ্ছে, তার ট্র্যাক রেকর্ড আছে, সে ছাত্রলীগ হিসেবেই গ্রেপ্তার হয়েছিল, সে জামিন পেয়েছে। উনি বললেন যে জানানো হয়েছিল তিনি কিল হতে পারেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো ব্যবস্থা নেয়নি। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? এবং আপনি দেখেন কত দ্রুত সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া গেল। আমরা ওই আলোচনায় আসব, কিন্তু এখন কিন্তু শুক্র, শনিবার, আজকে রবিবার না, সেই কিন্তু আপনি যদি দাউদ বলেন অথবা ফয়সাল করিম বলেন, তাকে কিন্তু পাওয়া যাচ্ছে না। আমরা পরে একটি ভিডিও ফুটেজ দেখাবো যেটা আরো ইন্টারেস্টিং সব তথ্য। জি বলুন আপনি। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যে ধসে গেছে আওয়ামী ফ্যাসিবাদের আমলে, প্রত্যেকটা প্রতিষ্ঠান দলীয় সেবাদাসগিরি করতে গিয়ে যেটা হয়েছে, ডিজিএফআই পাপিয়া আপা কয়টা বাসায় থাকে, কয়তলায় থাকে, এটা হয়তো বেশি ভালো জানে, তার থেকে সে কম জানে বাংলাদেশে আসলে টপ সন্ত্রাসীরা কে কোথায় থাকে। আমাদের এনএসআই বলেন, এসবি বলেন, ডিবি বলেন, আমাদের বাপদাদা কে বিএনপি করছে, কে আওয়ামী লীগ করছে, ওই খবর তাদের কাছে বেশি আছে। তারা 14 গোষ্ঠীর খবর জানে। মাটির নিচে 40 হাত নিচ থেকে নাকি তারা আসামি ধরতে পারে, হারুন বলছিল একবার আর কি। কিন্তু আপনি দেখবেন এই প্রতিষ্ঠানগুলো বেসিক রাষ্ট্রের সভরেন্টি সিকিউরিটি এনশিওর করবার জন্য যে অ্যাসেসমেন্ট দরকার, যে ক্যাপাবিলিটি দরকার, সেটা তারা বিভিন্ন সময় শো করতে পারে নাই। আপনি দেখেন রোহিঙ্গা ক্রাইসিসের সময় একের পর এক আপনার বোমা এসে পড়তেছিল আমাদের অঞ্চলে, মর্টার শেল এসে পড়ছিল, শত শত আপনার এই রাখাইনের সন্ত্রাসীরা পালায়া চলে আসছে, কাউকে জিজ্ঞাসাবাদ করবার পর্যন্ত লজিস্টিক জানে না। এজেন্সিগুলো জানাইছে রোহিঙ্গা ভাষা জানে এমন মানুষ নাই বলে তারা জিজ্ঞাসাবাদ করতে পারে নাই। তাহলে সে ইন্টেলিজেন্স অর্গানাইজেশন, কিন্তু সে কতটা ইনকেপেবল। এবং এই সন্ত্রাসীরা যে অপারেট করতেছে ভারতের এই যে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে, কে কোথায় আছে না আছে, এগুলো তারা ভালোভাবে ইনফরমেশন জানছে না। কারণ তারা এত বেশি বিরোধী দল দমনে ব্যস্ত ছিল গত 16টা বছর, তারা রাষ্ট্রের সভরেন্টি কম্প্রোমাইজ করে ফেলেছে। এই জন্য এখন যেটা হয়েছে, যখনই আপনার এই ঘটনাগুলো ঘটছে, 64 জেলার নতুন কি মানে একই পুলিশ তো আপনার এরে ওখান থেকে ওখানে দেওয়া, ওখান থেকে সেখানে দেওয়া, এটা দিয়ে কোনো মৌলিক পরিবর্তন। আমি সাধারণত ইন্টারাপ্ট করি না, তাহলে পুলিশ পাবেন কোথায়? ওটা তো ডিফারেন্ট আলোচনা। পুলিশ নিয়ে যদি কথা বলি, এটা আমি আর 8 ঘন্টা কাটা দিতে পারবো। প্রশ্ন হচ্ছে যে তাহলে আমাদের রাষ্ট্রের এই প্রতিষ্ঠানগুলো যে ধসে গেছে, এই প্রতিষ্ঠানগুলো যে তার সক্ষমতা হারিয়ে ফেলেছে, এইটাতে আমাদেরকে সিরিয়াসলি এখন রিভিজিট করতে হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যারা এইখানে কাজ করছে তারা কি আসলে সবাই আন্তরিকভাবে এই গণ অভ্যুত্থান, এই পরিবর্তন, এই জুলাইয়ের পক্ষের শক্তি, এই নতুন নির্বাচন আসতেছে, এই যে শক্তিগুলো একসাথে প্রতিযোগিতা করছে, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দলীয় দোসররা যে রাজনীতিতে নির্বাচনে থাকতে পারছে না, এই বাস্তবতাটাকে আসলে মেনে নিতে পারছে কিনা? এজেন্সির প্রত্যেকটা জায়গায় শত শত রিক্রুটমেন্ট হয়েছে গত 16 বছর। ছাত্রলীগের নামে শত শত রিক্রুটমেন্ট হয়েছে। আমরা চিঠিপত্র দেখেছি, পত্রিকার প্রতিবেদন দেখেছি। ছাত্রলীগের সভাপতি বলে দিয়েছে ছাত্রলীগের অমুক হলের সভাপতি, অমুক হলের সেক্রেটারি, জগন্নাথ হলের অমুক তমুক সদস্য শত শত রিক্রুটেড হয়েছে। প্রশ্ন হচ্ছে আপনি এই মানুষগুলোকে দিয়ে কি এখন এই হাসিনা পরবর্তী রেজিমে বাস্তবতায় কি আপনি তাকে দিয়ে দায়িত্ব পালন করাতে পারবেন? 15 মাস হয়ে গেল না, কোথাও তো ক্লিনিং হয়নি। এটাই তো ইউনূস সরকারকে যে আমি সমালোচনা করেছি, তার সবচেয়ে বড় ফেলিয়ার হচ্ছে সে অ্যাডমিনিস্ট্রেশনের উপরে এখনো নিয়ন্ত্রণ নিতে পারে নাই। তাহলে আপনি কাকে দিয়ে কাজটা করাবেন? ল এনফোর্সমেন্ট এজেন্সিজ, ইন্টেলিজেন্ট এজেন্সি, আর্ম ফোর্সেস, যৌথ বাহিনী আছে, ম্যাজিস্ট্রেসি দেওয়া আছে, যার যার ক্যাম্পে বসে আছে। পুরো এই লক্ষ লক্ষ হাজার হাজার জওয়ান, জুনিয়র অফিসারদেরকে আপনি কমান্ডলেস অবস্থায় রেখে দিয়েছেন, কোনো অপারেশনে তাকে এঙ্গেজ করছেন না। তাহলে এই কাজগুলো কিভাবে হবে? আপনি এই যে অপারেশন ডেভিল হান্ট করলেন ফেব্রুয়ারি মার্চে, রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে আওয়ামী লীগের যারা গ্রেফতার হয়েছে তার প্রায় 80% জামিনে বের হয়ে আসছে। জামিনের আইনজীবী কারা, সবার নাম আসছে না।
বড় বড় দলের আইনজীবী নেতারা না, ওরা কারা? কারা? লক্ষ লক্ষ, এই যে আমাদের গণ অভ্যুত্থানের পক্ষের যারা বড় বড় দল, আগামী দিনে যারা ক্ষমতায় যাবেন, দল এর নেতা, দল বির নেতা, মানে ওনাদের এর জামিন আপনার কি জানতে পেরেছেন? এর জামিন কারা করে? অবশ্যই জানি, দুজন আইনজীবীর কথা তো আসছে ওখানে, তার এফিডেভিটে, তার যে ওকালতনামা ছিল সেখানে নাম আসছে, একজন বিএনপি নমিনেশন পর্যন্ত পেয়েছেন। তো এই যে জামিন বাণিজ্য হয়েছে শত শত হাজার হাজার কোটি টাকার, আমরা যারা কোর্ট সংশ্লিষ্ট, পাপি আপা আমার থেকে বেশি কোর্টে যান, আমরা সবাই জানি যে এই ক্রিমিনাল গ্যাংয়ের জামিন করানো নিয়ে বেক্সিমকো, বসুন্ধরা, মেঘনা, ফ্রেশ, এই যে পুরো আওয়ামী বন্দোবস্তের জামিন করা, তাদের কোম্পানির রিটেইনারশিপ নিয়ে হাজার হাজার কোটি টাকার লেনদেন হয়েছে। এবং এটার মধ্য দিয়ে যেটা কি হচ্ছে, সবাই যার যার ক্ষুদ্র স্বার্থের কারণে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করছে, রাষ্ট্রকে ছোট করছে, রাষ্ট্রকে দুর্বল করে ফেলছে, যার পরিস্থিতি হচ্ছে এই অবস্থায় আমরা আছি। আমাদের অনেকের নাম আসতেছে না হিট লিস্টে। আমাদের সাথে কোনো সংস্থা যোগাযোগ করেছে? এক সপ্তাহ পেরিয়ে গেছে। গত রবিবারে আমার উপর তো আক্রমণ হয়েছে, রাজনৈতিক দলটাও ওই সকল ক্রিমিনালদের এগেনস্টে কোনো অ্যাকশন যায় নাই, আইন শৃঙ্খলা বাহিনীও কাউকে গ্রেফতার করে নাই। তাহলে প্রশ্ন হচ্ছে, আপনি ফেয়ার নির্বাচন কিভাবে করবেন? রাজনৈতিক দল মানে আপনার উপরে কোন দল আছে? আমি তো প্রেস কনফারেন্সে বলেছি, বিএনপির একাংশ, যে ছোট্ট ফ্র্যাকশন, একটা ক্রিমিনাল, একটা মাদক ব্যবসায়ী সিন্ডিকেট, সাবেক আওয়ামী লীগ, এই পুরো গোষ্ঠীটা যারা হাইব্রিড এবং বহু বছরের ত্যাগী বিএনপি নেতাকর্মীরা খুবই বিব্রত বোধ করছে। তারা সবাই আমাকে ফোন করে সরি বলেছে, তারা সবাই খুব বিব্রত বোধ করেছে, কেন্দ্র থেকে একেবারে তৃণমূল পর্যন্ত। কিন্তু ওই ছোট্ট ফ্র্যাকশন ক্রিমিনাল গুলোকে নির্বাচনকে সামনে রেখে বহিষ্কার পর্যন্ত করছে না দল। কারণ দল মনে করছে এই ক্রিমিনালদেরকে কয়দিন পর লাগবে, রেকি করতে লাগবে, মানুষ মারাইতে লাগবে, আমাকে আক্রমণ করাইতে লাগবে, সারা দেশে একই অবস্থা। তো সেই জায়গাতে একটা ভালো নির্বাচন কিভাবে উঠবে যদি এই রকম একটা হাই প্রোফাইল কিলিং এর ব্যাপারে আমরা অ্যাকশনে যেতে না পারি? আপনি আপাকে প্রশ্ন করেছেন হাদি কেন, প্রশ্ন, হাদি তো প্রথম খুন না। আমাদের এখানে আমরা দেখলাম পল্লবীতে বিএনপির এক নেতাকে খুন করলো, চিটাগংয়ে বিএনপির যে গণসংযোগ ছিল সেখানে একজনকে খুন করেছে, পুরান ঢাকায় করেছে। বিএনপির শত শত নেতাকর্মী খুন হয়েছে, আভ্যন্তরীণ কোন্দল এবং সন্ত্রাসীদের দ্বারা খুন হয়েছে। রাষ্ট্র কোথায় সিরিয়াস মেজার নিয়েছে? তাহলে একটু যদি আপনাকে থামিয়ে দিই, একটি তো বললেন এখানে যে ফেসিস্ট পরাজিত শক্তি একটি ট্রাই করছে, বিএনপির অভ্যন্তরীণ কোন্দল, আপনার উপরে হামলা, তো বিষয়টা কি একদিকে হচ্ছে না চতুর্মুখী হচ্ছে? অরাজকতা মানে তো তাই। অরাজকতা, ক্যাওয়াস মানে কি? ক্যাওয়াস মানে হচ্ছে আপনি এমন ভাবে কাজ করবেন যে রাষ্ট্রকে অস্থিতিশীল করে দেয়া যায়, নির্বাচনটাকে ভণ্ডুল করে দেয়া যায়, গণ অভ্যুত্থানের পক্ষের যে দলগুলো আছে তাদের ভিতরে ভুল বুঝাবুঝি তৈরি করা যায়। গত পরশুদিন দেখেন, শুক্রবারের ঘটনা, মির্জা আব্বাস সাহেব গেছেন হাদিকে দেখবার জন্য হাসপাতালে, ওনাকে ওইখানে ইনসাল্ট করা হয়েছে। আমরা এই ঘটনাটা একটু ডিটেইল বলেন, আমরা ডিটেইলস আসবো। তাহলে দেখেন কিসের ভিত্তিতে করা হয়েছে। আজকের কণ্ঠ নামে আওয়ামী লীগের একটা আমেরিকার প্রবাসী এক ক্রিমিনাল একটা চালায়, একটা প্ল্যাটফর্ম চালায়, সেখানে একটা মিথ্যা খবর দিয়েছে যে ডাকসু ভিপি সাদেক কায়ুম বলছে যে এটা বিএনপির ছাত্রীরা করছে, মির্জা আব্বাস হলো ওটার নেতা। তাহলে দেখেন এইটা নিয়ে মির্জা আব্বাসকে ইনসাল্ট করা হইলো, মির্জা আব্বাস এবং রিজভি ভাই সাদেক কায়েমের বিরুদ্ধে কথা বললো, একজন আরেকজনকে থ্রেট করেছে, বিএনপির প্রেস কনফারেন্সে মহাসচিব পর্যন্ত কথা বলতে বাধ্য হয়েছে। কিসের ভিত্তিতে? পুরো একটা ফেক রিয়েলিটির উপরে, আওয়ামী বট বাহিনীর ক্রিয়েটেড নিউজ। মানে এটা কি মানে অরাজকতা তৈরি করা, গণঅভ্যুত্থানের শক্তিশালী? তাহলে আপনার প্রশাসন, এখানকার রাজনৈতিক দলগুলো, এখানে সব মিলে কি একটা পরাজিত শক্তির কাছে ধরা খেয়ে যাচ্ছে? মানে বিষয়টা আপনি ব্যাখ্যা করবেন একটু। না, পরাজিত শক্তি হলো তার রিসোর্স তো পরাজিত না। না, তাহলে তাদের শক্তি এতই এখনো না, সার্টেনলি একটা শক্তি তো সাডেনলি ভ্যানিশ হয়ে যায় না। আপনি যখন কোরবানির দিন একটা গরু জবাই করেন, জবাই শেষ হয়ে যাওয়ার পরে দেখবেন যে রক্ত বাইর হইতে থাকে, গরু কিন্তু হাত পাও লড়ায়। আওয়ামী লীগ হইলো সেই কোরবানির গরুর মতো, ওরে জবাই করা হয়েছে গণ অভ্যুত্থানে, কিন্তু এখনো হাত পাও নাড়াইতেছে সব জায়গা থেকে, ও মরতেও তো সময় লাগে, একটা ডাইং পিরিয়ড আছে। তো সেই জায়গাতে আপনি দেখেন এই ক্যাওয়াসগুলো করেছে, কারণ আওয়ামী লীগ গত 16 বছরে ফ্যাসিবাদের যে কাঠামো তৈরি করেছে, লক্ষ লক্ষ ইয়াং ছেলে মেয়েদেরকে ট্রেন করছে, পয়সা দিচ্ছে, বট বাহিনী বানাইছে, সারা দুনিয়া থেকে তো এই কাজ এখনো সে করাচ্ছে। কিলিং মেশিন পাঠাচ্ছে, কনভারসেশন লিক হইতেছে, অস্ত্র আসতেছে, ট্রেন শুটার আসতেছে, বৈধভাবে অবৈধভাবে, এগুলো তো ফ্যাক্ট। প্রশ্ন হচ্ছে গণ অভ্যুত্থানের পক্ষে শক্তিগুলোর ভিতরে এই জন্য ভাষা মেজাজে সমালোচনার মাত্রাটা ঠিক রাখা দরকার। নিউজ বলার আগে, রেফার করবার আগে ডাবল চেক করা দরকার। আশরাফি বাপি আপা, তাহলে যেটা শুনলাম ব্যারিস্টার ফুয়াদের কাছে, যে হাইব্রিড বিএনপি অলরেডি তৈরি হয়ে গেছে,
তাহলে কি ফরম্যাট চেঞ্জ হয়ে গেল? আমরা গুপ্ত শিবির থেকে কি গুপ্ত আওয়ামী লীগ যারা বিএনপি বা অন্যান্য দলে আশ্রয় নিচ্ছে, মানে একই ফরম্যাটে কি আওয়ামী লীগ গুপ্ত হয়ে আপনাদের মধ্যে ঢুকে যাচ্ছে? আওয়ামী লীগের গুপ্ত অগুপ্ত ব্যাপার না। ফুয়াদ যে কথাটা বলছে তাদের কি পোস্ট, বিএনপির কোন সংগঠন কোন অঙ্গ সংগঠনের সাথে জড়িত, এটা আরো ক্লিয়ারলি বললে বুঝতে পারতাম যে তাদের শোকজ এবং বহিষ্কারের মতো পোস্ট পজিশন পদবি আছে কিনা। না এই হচ্ছে এই পরিবর্তনে আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ, হাসিনা মুক্ত বাংলাদেশে এসে হঠাৎ করে এসে বিএনপি বাংলাদেশ জিন্দাবাদের স্লোগান দিয়ে আমাদের লাইনটা লম্বা হওয়ার একটা অংশ হয়ে দাঁড়ায় গেল, সেইটা কিনা এটা হচ্ছে বিবেচনার বিষয়। আর ইন্টারনালি সেই বলতে পারবে। আর ফুয়াদ যেটা বললো যে বিএনপি যারা, তারা প্রত্যেকে এই ঘটনার জন্য নিন্দা জ্ঞাপন করছে, সরি বলছে। আমি নিজে আমি টক শোতে শুনছি যখন, তখন আমিও বলছি এটা রাজনৈতিক কালচার বহির্ভূত ঘটনা এবং রাজনৈতিক সংগঠন দলগুলোকে রাজনৈতিক কালচারের ভিতর ফেরত আসতে হবে। বিত্ত বৈভবের মালিক সেটা হচ্ছে অন্য ক্রাইটেরিয়া তার, কিন্তু রাজনৈতিক কর্মীর ত্যাগ, তিতিক্ষা, সততা, দেশপ্রেম, গণতন্ত্রের প্রতি আস্থাশীলতা, এগুলো হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। তো এগুলো রাজনৈতিক সংগঠনগুলো যত বেশি বেশি চর্চা করবে, তত একজনের সাথে আর একজনের আপনাদের ভোট তো 10 লাখ কমে গেছে ওই ঘটনা, এটা ফুয়াদ ভাই বলেছেন। 10 লক্ষ ভোট কমছে কি কমছে না সেটা ভোটের সময় বোঝা যাবে। ফুয়াদের মতো অ্যানালাইসিস করলে করতেই পারে, সেটার সাথে আমি দ্বিমত পোষণ করছি না, একমত পোষণ করছি না, মানে মন্তব্য নিষ্প্রয়োজন এই ক্ষেত্রে আমার। আর আপনি বাংলাদেশের জিও পলিটিক্সে দেখেন, আমাদের চতুর্দিকে হচ্ছে ভারত পরিবেষ্টিত। এই ভারত বাংলাদেশের শেখ হাসিনাকে 15 বছর প্রকাশ্যে সমর্থন দিছে, একবারে প্রকাশ্যে এসে সুজাতা সিং থেকে শুরু করে, প্রণব মুখার্জি থেকে শুরু করে, মোদি থেকে শুরু করে সবাই, একবারে শঙ্কর ইয়ে থেকে শুরু করে পররাষ্ট্র সচিব যিনি, প্রকাশ্যে তাকে ইন্ধন দিছে, প্রকাশ্যে তাকে অবৈধভাবে থাকার অনুমোদন দিছে। তাহলে এখন তাদের মানে এখানে ভারতের সাথে বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষের দ্বন্দ্বটা দাঁড়ায় গেছে ডাইরেক্ট। অপকর্ম ভারত করিয়েছে, হাসিনা অপকর্ম করেছে, করার পরে আবার হাসিনাকে ভারতে আশ্রয় দিছে, আবার ভারত আশ্রয় দিছে ভারতে থেকে সে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছে। শুনেন, এই সরকারকে আমি কোন সরকারই মনে করি না। এরা 11টার সময় যে বড় বড় লম্বা লম্বা লেকচার দিছে এবং তার পরবর্তী পর্যায়ে তারা আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন নিয়ে যে বক্তৃতা দিছে, এইটার সাথে বিন্দুমাত্র এরা যে এত অনভিজ্ঞ এবং এরা যে খামাখা সমালোচনাগুলো মানুষের করেছে, যার সমালোচনা করেছে সেটা কার্যক্ষম করার এবং সেটা কার্যকারিতার কোনো উদ্যোগ এই সরকার নাই। বাংলাদেশে বহু অন্তর্বর্তীকালীন সরকার আসছে, মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকারও আসছে, কিন্তু এত জঘন্য, এত অথর্ব, এত ওয়ার্থলেস, মানে কাণ্ডজ্ঞানহীন, দায়িত্বজ্ঞানহীন সরকার আমি আমার বুদ্ধি হওয়ার পর থেকে এই প্রথম একটা সরকার দেখলাম। এরশাদের সময় এরশাদ বিরোধী আন্দোলন করছে, দেখেন পুলিশ কিন্তু একবারে বাধ্য হয়ে কিছু কিছু ইয়েতে গুলি করছে, মারছে টারছে, সব ঠিক আছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বিশ্ববিদ্যালয়ে এইভাবে কিন্তু ঘটনাগুলো ঘটায়নি, যেটা এই সরকারের উপস্থিত থাকার পরে ঘটছে। এবং এই সরকারের আমলে অনেকগুলো ক্রস ফায়ার হয়েছে, এই সরকারের আমলে অনেকগুলো অস্বাভাবিক মৃত্যু হয়েছে এবং জেল হাজতেও মারা গেছে, এরকম পরিসংখ্যানও কিন্তু আমরা শুনবো, সেগুলো আপনার কাছ থেকে আরো শুনবো।